আসসালামু আলাইকুম। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা লেকচার 3 সবাইকে স্বাগত। আজকে আমরা তাস খেলা শেখাবো। আসলে আমি নিজেও খুব খেলতে পারি না, বাট অঙ্ক পারি। তাহলে আমরা আজকের টপিকসটা তাস নিয়ে শিখবো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে 52 খানা এক প্যাকেট তাস হতে হরতনের রাজা সরিয়ে রাখা হলো। অবশিষ্ট তাসগুলো ভালো করে তাসানো হলো। নিরপেক্ষভাবে একটি তাস টানলে সেটা হরতন হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তাহলে এখন আগের লক্ষ্য রাখো তো, মনে করো এখানে তাস আছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে কথাটা হচ্ছে কি হরতনের রাজা। এই যে এখানে লক্ষ্য রাখো হরতনের রাজা সরে রাখা হলো। তাহলে আমাকে তাস সম্পর্কে জানতে হবে। যদি তাস সম্পর্কে না পারো তাহলে তো এটা পারবা না। তাহলে দেখো তাসে মোট তাস আছে এক প্যাকেট, অর্থাৎ এক প্যাকেট তাসে মোট তাস সংখ্যা আছে 52টি। এই যে 52টি তাস আসে এইটা মূলত 4টি ভাগে বিভক্ত করা হয়ে যায়। একটার নাম হচ্ছে হরতন, এখানে তাস সংখ্যা থাকে 13টি। এখানে আছে রুইতন, এখানে আছে তাস সংখ্যা 13টি। এটা চিরাতন, এখানে আছে 13টি। এটা স্কাপন, এটা আছে কত? 13টি। তা কোশ্চেন কিন্তু এখানে বলছে হরতনের রাজা। তাহলে এই যে 4টি সেট আছে যে তাসের হরতন, রুইতন, চিরাতন, স্কাপন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলছে যে হরতনের রাজা সরিয়ে রাখা হলো। তাহলে আমি এখান থেকে যদি একটা রাজা সরে দেই তাহলে একটা তাস কমে যাচ্ছে। তাহলে তাসের সংখ্যা কয়টা হবে? 12টি, তাই না? তাহলে আমি মোট তাসের থেকেও কিন্তু আমরা একটা তাস বাদ দিতে পারবো। তাহলে দেখো তো সলিউশন আসো আমরা কিভাবে করব। ধরি হরতনের রাজা সরিয়ে নিলে মোট তাসের সংখ্যা। আচ্ছা, আমরা মোট তাসের সংখ্যা নিলাম n অফ s ইকুয়াল। আচ্ছা, তাহলে দেখো তো মোট তাস হচ্ছে 52টা। তাহলে আমি 52টা তাস থেকে আমি হরতনের এখান থেকে রাজা একটা সরিয়ে নেওয়া হয়েছে হরতন পার্ট থেকে। তাহলে এই পার্টে হরতনে এই পার্টে আছে 13টা, এখানে 13টা, চিরাতনে 13টা, স্কাপনে 13টা, 4 13 কত হয়? 52 হয়ে যায়। এখানে বলছে হরতনের রাজা সরিয়ে রাখা হলে। আমি এখান থেকে যদি হরতনের রাজা সরিয়ে নেওয়া হয় মোট তাসের সংখ্যা হবে, এখানে সরিয়ে গেলে তো টোটাল থেকে একটা কমে যাচ্ছে। তাহলে 52 থেকে 1 কমে দাও, 52 থেকে 1 কমে দিলে 51, 51টি হবে। হরতন হওয়ার ঘটনা। আচ্ছা, আমি n অফ h নিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো হরতনের এখানে টোটাল সংখ্যা ছিল তাস কত? 13টা এই পার্টে। তাহলে আমি এখানে লিখবো 13টা, একটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে থাকবে কত? 12টা। এখন বলছে হরতন হওয়ার সম্ভাবনা কত? হরতন হওয়ার সম্ভাবনা। তাহলে হরতন হওয়ার সম্ভাবনা আমরা গাণিতিক সূত্র অনুসারে জানি পাওয়ার অফ h সমান কি জানি? n অফ h ডিভাইডেড হচ্ছে n অফ হচ্ছে s। তা n অফ h এর মান আছে কত? 12। n অফ s এর মান কত এখানে? 51। ঠিক আছে? তাহলে তুমি একটু কাটাকাটি করো। তুমি যদি এটাকে কাটো 3 রে 3 4 12, 3 17 51, ঠিক আছে? তাহলে হরতন হওয়ার সম্ভাবনা 4/17, এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো তার সম্পর্কে? তাহলে আবার দেখো 52 খানা এক প্যাকেট তাস হতে হরতনের রাজা সরিয়ে রাখা হলো, অবশিষ্ট তাসগুলো ভালোভাবে তাসানো হলো। আচ্ছা, নিরপেক্ষভাবে একটি তাস টানলে সেটা হরতন হওয়ার সম্ভাবনা কত হবে? তাহলে আমি জানি মোট তাসের সংখ্যা হচ্ছে 52টি। এটা 4টি পার্টে বিভক্ত হয়ে আছে, হরতন, রুইতন, স্কাপন, চিরাতন। তাহলে এখানে আছে 13টি রাজা সহ, এখানে 13টি, এখানে 13টি, এখানে 13টি। তা কোশ্চেন বলছে যে হরতনের থেকে রাজাটাই সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে 13 থেকে যদি 1 কমে দাও থাকে মান থাকে 12টি। তাহলে এটা তো মোট সংখ্যা থেকে একটা কমে যাবে। তাহলে এটাই বলা হয়েছে হরতনের দ্বারা সরিয়ে নিলে মোট তাসের সংখ্যা
এন অফ এস, তাহলে 52 থেকে 1 বিয়োগ করো, 51টি মোট তাস। হরতন হওয়ার ঘটনা এন অফ এইচ ধরলাম, তাহলে আমি এখান থেকে একটা কমে দেব, 12টি। হরতন হওয়ার সম্ভাবনা পাওয়ার অফ এইচ সমান এন অফ এইচ বাই এন অফ এস। এন অফ এইচ এর মান 12, এন অফ এস এর মান 51। আমরা এখানে কাটাকাটি করবো 3 দ্বারা, যেটা হবে এটা হবে হরতন হওয়ার সম্ভাবনা। বুঝতে পারলো সবাই? আচ্ছা, বোর্ডে অঙ্ক দেওয়া আছে 1 থেকে 1011 স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো একটি ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, 1 থেকে 1011 এর মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো হতে কোন একটিকে ইচ্ছা মতো নিলে সেই সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তাহলে দেখো সলিউশন আসো। আমি প্রথমত ধরে নিলাম, ধরি সংখ্যাগুলো যে কোনো প্রকার হওয়ার ঘটনা, আমি এটার নাম দিলাম হচ্ছে এস। ঠিক আছে, এবং এই যে কোশ্চেনটা বলছে সংখ্যাটি কি হবে, বর্গ হওয়ার সম্ভাবনা কত, তাহলে এবং বর্গ হওয়ার ঘটনা এটার নাম দিলাম আমি হচ্ছে এ। ঠিক আছে, এস বি কিউ ইত্যাদি মতো তুমি দিতে পারো, আমি ধরে নিলাম এ। তাহলে এখন বলছে 1 থেকে 1011, তাহলে 1 থেকে 1011 টোটাল সংখ্যা হচ্ছে 1011। তাহলে আমি নাম্বার অফ এস মোট সংখ্যা লিখতে পারি কত, 1011। এটা কিন্তু আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলছে 1 থেকে 1011 স্বাভাবিক সংখ্যাগুলো হতে যে কোনো একটাকে ইচ্ছা মতো নিলে সংখ্যাটি বর্গ হওয়া। তাহলে আমি এখানকার মানটা এমন ভাবে আমরা ক্যালকুলেশন করব, 1 2 3 4 5 এগুলো কি তো স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ গণনাকারী সকল সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এগুলোকে আমি বর্গ করব, কতক্ষণ পর্যন্ত বর্গ করব, এই যে মান দেওয়া থাকবে এই মানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, মানে এই গ্রান্টেড মান পর্যন্ত। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি 1 এর উপর বর্গ করো 1 হয়, এটা গ্রান্টেড মান, কারণ 1011কে ওভারটেক তো করেনি। তাহলে এক তো এখানে বলে দিছি 1 থেকে 1011 মধ্যে গ্রান্টেড মান। 2 এর উপর স্কয়ার করো 4, 3 এর উপর স্কয়ার করো 9, 4 এর উপর স্কয়ার করো 16, 5 এর উপর স্কয়ার করো 25। এটা তো বর্গ করতেই থাকতে হবে। দেখো 1 4 9 16 25 এই মানগুলো কিন্তু এর মধ্যে আছে। আমি একটু ডট 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 দিলাম। ঠিক আছে, দিয়ে ধরো আমি 31 এর উপর স্কয়ার করব 31। তাহলে তুমি 31 মানে 31 গুণন 31, 1 3 3 9 1 6 9 961 আছে, তাহলে আমি এখানে লিখবো 961 961। এটাও কিন্তু গ্রান্টেড আছে। আমি যদি ধরো 32 লিখি, তাহলে 32 উপর স্কয়ার করো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 3 9, 4 12 2 হাত থাকলে 1, 1024। তাহলে এখানে কিন্তু 1011 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু গ্রান্টেড না। ঠিক আছে, তাহলে আমি লেস দেন 1011 লিখতে পারি। 32 এর উপরে স্কয়ার করলে কিন্তু এটা আসে। ঠিক আছে, 1024, তাহলে 1024 ইজ গ্রেটার দেন 1011। ঠিক আছে, অর্থাৎ 1011 থেকে 1024টা কিন্তু বড় হয়ে গেল। তাহলে আমরা এটা কি করতে পারি, নট ইকুয়াল দিতে পারি, গ্রান্টেড না এই মানটা। ঠিক আছে, তাহলে আমরা গ্রান্টেড মান কিন্তু এইটা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা অতএব এন অফ এ করে নিলাম, এন আছে কত 31। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, যে এই যে ধরি সংখ্যাগুলো যে কোনো প্রকার হওয়ার সম্ভাবনা এস ধরে নিছি, বর্গ হওয়ার ঘটনা ধরে নিছি, তাহলে সম্ভাবনা কি হবে, সম্ভাবনা অর্থাৎ বর্গ হওয়ার সম্ভাবনা। আমরা সূত্র জানি পাওয়ার অফ এ, সম্ভাব্যতা গাণিতিক সূত্র অনুসারে এন অফ এ বাই হচ্ছে এন অফ এস। এন অফ এর মান পাইছে কত 31, এন অফ এস এর মান তো দেওয়া ছিল 1011, আমরা কিন্তু 1011 এই মানটা এখানে বসে দেব।
এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে সবাই? পারবে না সবাই? এবার নাম্বারে, আচ্ছা, একটি বাক্সে পাঁচটি কালো ও 4টি সাদা বল আছে। আচ্ছা, একটি বাক্সে 5টি কালো রং এবং 4টি সাদা রঙের বল আছে। দৈবভাবে তিনটি বল তুলে নেওয়া হলো। বলগুলো কালো হওয়ার সম্ভাবনা কত? এটা তোমাকে বের করতে বলছে। তাহলে সমাধানে আসো। আচ্ছা, আমি প্রথমত মোট বল ধরে নেব, মোট বল সংখ্যা। তাহলে মোট বল কয়টি? এখানে আছে 5টি, এখানে আছে 4টি। 5টি কালো, তাহলে আমি 5, 4টি সাদা, 4টি সাদা যোগ করে দিলে কয়টি হয়? 9টি। তাহলে মোট বল সংখ্যা কয়টি হচ্ছে? 9টি। ঠিক আছে, তাহলে আমি প্রথমত ধরি বলগুলো যে কোনো রঙের হবে, যে কোনো রঙের হর ঘটনা আমি ধরে নিলাম এ। ঠিক আছে, এখন কোশ্চেনে বলছে বলগুলো শুধু কালো হবে, সাদা কিন্তু বলেনি। বলগুলো কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমি প্রথমত বলগুলো যে কোনো রঙের হবে এরকম ঘটনা এ না ধরে এস ধরে নিছি, এবং কালো হওয়ার ঘটনা, তাহলে কালো হওয়ার ঘটনাকে আমি ধরে নিলাম হচ্ছে এ। ওকে, তাহলে অতএব আমরা কি করতে পারি? মোট বল সংখ্যা বের করতে পারি। মোট বল এন অফ এস, মোট সমষ্টি মোট বল। তাহলে এন অফ এস, মোট বল সংখ্যা আছে কয়টি? 9টি। এখান থেকে আমার 3টি বল তুলে নেওয়া হয়েছে, তাহলে 9 থেকে আমি 3 কে কম্বিনেশন করব, তাহলে 9c3 চাপবা, যে মান আসবে। আচ্ছা, এখন 9c3, ওকে, এবং এন অফ হচ্ছে এ। ঠিক আছে, তাহলে কালো বল হওয়ার ঘটনাকে এ ধরা হয়েছে, তাহলে এন অফ এ, কালো বল সংখ্যা ছিল 5টি, আমি 5টি কম্বিনেশন করব, 3টি বলকে তুলে নেওয়া হয়েছিল, তাহলে 3 কে ধরা হয়েছে, তাহলে 5c3। ওকে, কেন হলো? 5টি বল থেকে 3টি বল তুলে নিলে ওই যে পারমুটেশনে করানো হয়েছিল না, তাহলে 5c3 ভাবে সাজানো যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব বলগুলো কালো হওয়ার সম্ভাবনা, বলগুলো কালো হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা কি লিখতে পারি? পাওয়ার অফ এ, এন অফ এ ডিভাইডেড এন অফ এস, সম্ভাব্যতার গাণিতিক সূত্র মতে এন অফ এ। আচ্ছা, এন অফ এর মানে 5c3, তাহলে আমি এখানে বসাতে পারি 5c3। এন অফ এস এর মান হচ্ছে 9c3, এটা হচ্ছে 9c3। এখন তুমি 5c3 তুমি ক্যালকুলেটর চাপবা, 5 শিফট ভাগ 3, এখানে 9 শিফট ভাগ 3, এই মানটা যা আসবে ওটাই হবে। যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপবা, 5 শিফট ভাগ 3 10 আসবে, 9 শিফট ভাগ 3 অর্থাৎ 9c3 তে 84 আসবে। তুমি যদি 2 দ্বারা কাটো তাহলে কত আসবে? 5 ডিভাইডেড 42, 5 ডিভাইডেড 42। তার মানে বলগুলো কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 5 ডিভাইডেড 42, এটা হবে এর অ্যান্সার। তাহলে এই প্যাটার্ন অঙ্ক বুঝতে গেলে অসুবিধা পাবে না সবাই? একটি ঝুড়িতে 4টি সাদা বল, 5টি কালো বল আছে। নিরপেক্ষভাবে 3টি বল উঠানো হলো, বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? আবার দেখো, একটি ঝুড়িতে বল আছে 4টি সাদা এবং কালো বল আছে 5টি। এখান থেকে বলছে যে দৈবভাবে যদি 3টি বল উঠানো হয়, বল কয়টি উঠাতে বলছে? 3টি। বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে সলিউশন আসো, আমরা কি করব বলো দেখি। ফার্স্ট টাইমে মোট বলের সংখ্যাটা বের করব। তাহলে মোট বলের সংখ্যা কত ছিল? 4 + 5 যোগ করলে কত হয়? 9টি। তাহলে আমরা কিন্তু মোট বলের সংখ্যাটা আমরা বের করলাম 9টি। ঠিক আছে, এখন এই 9টি বল হতে আমাকে প্রথমত কন্ডিশনে বলছে 3টি বল উঠাতে হবে। তাহলে 9টি বল হতে এই যে 3টি বল, তো আমি লিখব 3টি বল। তাহলে আমি কি লিখতে পারি? 9c3, 9c কম্বিনেশন করতে পারি, 9 থেকে 3টি
বল বাছাই করলে কি হবে 9C3। তাহলে দেখো 9 শিফট ভাগ 3 চাপবা 84 আসবে। তাহলে 84 এত পায়ে, ঠিক আছে। তাহলে আমি মোট সমষ্টি বল বের করলাম কি 9টি বল হতে 3টি বল 9C3, তাহলে এত পায়ে বের করতে পারি। এবং ঠিক আছে, দেখো তো বলটি 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো মোট সাদা বল ছিল 4টি, তাহলে 4টি সাদা বল হতে 4টি সাদা বল হতে 3টি, তাহলে কত হতে পারে দেখো 4C3। আমি যদি 9টি থেকে 3টিকে বাছাই করি 9C3 হয়, আমি 4টি বল থেকে 3টি বলকে বাছাই করার সংখ্যা কি হতে পারে 4C3। তাহলে 4 শিফট ভাগ 3, 4 শিফট ভাগ 3 এটা চাপবা 4 শিফট ভাগ 3 4 শিফট ভাগ 3 4 আসবে। তাহলে 4 শিফট ভাগ 3 4 আসবে। এত পায়ে সাজানো যায়, বুঝতে পারলাম। আবার দেখো 9টি বল হতে 3টি বল 9C3 অর্থাৎ 84 উপায়ে, 4টি বল হতে 3টি 4C3 4টি, এত উপায়ে সাজানো যেতে পারে। তাহলে কোশ্চেন বলছে বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত। অতএব সাদা বল হওয়ার সম্ভাবনা বলো দেখি কি হবে। আচ্ছা, মোট বলের সংখ্যা এখানে বের করলাম, ঘটনা ঘটাইছে কত 4, আর মোট সমষ্টি ছিল 84, আমি লিখব 84। আচ্ছা, গাণিতিক আমরা কিন্তু জানি সম্ভাব্যতার গাণিতিক সূত্র যদি এ হয় একে পাওয়ার অফ এ করলে কি হয়, আমরা সূত্র জানি n অফ a বাই n অফ s, অর্থাৎ মোট ঘটনা উপরে মোট সমষ্টি নিচে। তাহলে আমরা 4 কি লিখতে পারতেছি 84 লিখতে পারতেছি। আচ্ছা, আমরা এখন কাটাকাটি করতে পারি। 4 দ্বারা কাটলে দেখো 4 × 81 84, 1/28 হবে। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? বলো বলো, পারবে না? খুবই কি কঠিন মনে হলো কি? আচ্ছা, এবার দেখো নেক্সট নাম্বার, এবার দেখো নাম্বার 6। আচ্ছা, এখানে একটা চার্ট দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের চার্ট, ছাত্র সংখ্যা, গ্রেড পয়েন্ট দেওয়া আছে। এখানে দিয়ে বলছে দৈব চয়নে একটি ছাত্রকে বেছে নেওয়া হলো, ছাত্রটির এ ও এ প্লাস না পাওয়ার সম্ভাবনা কত। এটা যশোর বোর্ডে 19-এ এসেছিল। তাহলে দেখো আমরা এখানে গ্রেড পয়েন্ট আগে জানতে হবে তোমাকে, কত থেকে কত গ্রেডে কি হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি 80 থেকে ওপরে যত মান থাকবে এই মানটাকে এ প্লাস মান বলা হয়, তাই না? আচ্ছা, 70 থেকে 79 পর্যন্ত এ গ্রেড মান বলা হয়, 60 থেকে 69 পর্যন্ত এটা এ মাইনাস মান বলা হয়, 50 থেকে 59 পর্যন্ত এ মানকে বি গ্রেড মান বলা হয়। তাহলে এখানে দিয়ে ছাত্র সংখ্যা দেওয়া আছে, নিচে গ্রেড মার্ক পদ্ধতি করে দেওয়া আছে, দিয়ে বলছে দৈব চয়নে একটি ছাত্রকে বেছে নেওয়া হলে ছাত্রটির এ ও এ প্লাস না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো সলিউশনে আসো দেখি সলিউশন। তাহলে আমরা প্রথমত মোট ছাত্র সংখ্যা বের করব, ছাত্র সংখ্যা। আচ্ছা, মোট ছাত্র সংখ্যা তাহলে আছে কত দেখো তো 5 + 10 + 15 + 20 + 5, টোটালে যোগ করো। হ্যাঁ, যোগ করলে হবে 55, 55 জন আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে কোশ্চেনে বলছে যে এ ও এ প্লাস না পাওয়ার ঘটনা কত বা সম্ভাবনা কত, এ ও এ প্লাস না পাওয়ার ঘটনা কত বা সম্ভাবনা কত। এখানে কোশ্চেন ঘটনা চাইছে না সম্ভাবনা চাইছে, এটা কোশ্চেন হবে মিস্টেক, সম্ভাবনা কত, সম্ভাবনা কত হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এ ও এ প্লাস না পাওয়ার ঘটনা। তাহলে দেখো তো আমরা এ প্লাস, আচ্ছা এ গ্রেড আছে কিন্তু 70 থেকে 79 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত মার্কগুলোকে ক্যান্সেল করে দেব, কারণ এ গ্রেড পাওয়া যাবে না, তার মানে 70 থেকে নিচে মান নিতে হবে। তাহলে একটা মান আছে 5, আমি লিখবো 5, আর একটা মান আছে 10, আমরা লিখবো 10। তাহলে মোট এখানে ঘটনা ঘটতেছে ছাত্র সংখ্যা কতজন, 15 জন ছাত্র সংখ্যা হচ্ছে এ প্লাস এবং এ গ্রেড পায়নি। তাহলে অতএব
আমরা এ ও এ প্লাস না পাওয়ার সম্ভাবনা বের করব। সম্ভাবনা, তাহলে দেখো তো মোট ছাত্র সংখ্যা ছিল কতজন? 55 জন। না পাওয়া ঘটনার সংখ্যা, ছাত্র সংখ্যা কতজন ছিল? 15 জন। এটা আমরা না লিখি এ প্লাস না পাওয়ার ছাত্র সংখ্যা দিলাম, ঠিক আছে। তাহলে দেখি তো কাটাকাটি করে দেখি। আমরা যদি 5 দ্বারা কাটি, 3 5 15, 5 11 55 জন, এটাই হবে অ্যান্সার। বুঝতে পারলাম? আবার দেখো মোট ছাত্র সংখ্যা এটা দেওয়া ছিল, যোগ করে দাও। এটা লিখে ফেলছি, যোগ করে দাও। ওকে, এ ও এ প্লাস না পাওয়ার ছাত্র সংখ্যা ছিল এই যে এই দুটা, শুধু 5 10, যোগ করে দাও 15। তাহলে দেখো এ প্লাস না পাওয়ার সম্ভাবনা, তাহলে মোট সমষ্টি থাকবে নিচে, বাকি যে ঘটনা ঘটবে এটা থাকবে উপরে। তাহলে তুমি 3 দ্বারা কাটো, 3 5 15, 5 দ্বারা কাটো, 3 5 15, 5 11 55। তাহলে এ এবং এ প্লাস না পাওয়ার ঘটনা 3/11 হবে। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলো সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। এবার দেখো খুব সুন্দর একটা ম্যাথ, অনেক সুন্দর একটা ম্যাথ, যে বলা আছে একটি অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত? একটি অধিবর্ষে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা কত? দেখো কত সুন্দর ম্যাথ না? দেওয়া আছে টেক্সটাইলে 11 12 এবং 12 13 দুই শিশু নিয়ে এসেছিল অঙ্কটা, ঠিক আছে। তাহলে তোমাকে এই অঙ্কটা করার সময় অধিবর্ষ দিনগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা সলিউশন আসি দেখি। আচ্ছা, হ্যাঁ দেখো একটি অধিবর্ষে 53টি শুক্রবার আছে, তাহলে আমরা লিখতে পারি একটি অধিবর্ষ সমান কত জানি বলো দেখি তো? 366 দিন, ঠিক আছে, তাই না? অর্থাৎ তাহলে আমরা কিন্তু একটি অধিবর্ষ সমান কত দিন জানি? 366 দিন, ঠিক আছে। অর্থাৎ 52 সপ্তাহ, 52 সপ্তাহ 2 দিন, ঠিক আছে। আমরা এক অধিবর্ষ সমান জানি 366 দিন, অর্থাৎ 52 সপ্তাহ 2 দিন, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখানে 52 সপ্তাহ 2 দিন এই পর্যন্ত আমরা জানি। তাহলে 52 সপ্তাহে 52টি শুক্রবার এবং অবশিষ্ট 2 দিন, এটা আমরা হিসাব করব। দেখো 2 দিন, ঠিক আছে, এটা আমরা হিসাব করব। দেখো বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন করে নেব আমরা। তারপরে শুক্রবার ও শনিবার, ঠিক আছে। তারপরে দেখো শুক্র ও শনিবার, তারপর আমরা লিখতে পারি শনি ও রবিবার, ঠিক আছে, রবিবার। আমরা লিখতে পারি রবি ও সোমবার। আমরা লিখতে পারি সোম ও মঙ্গলবার। আমরা লিখতে পারি মঙ্গল ও বুধবার। আমরা লিখতে পারি বুধ ও বৃহস্পতিবার, ঠিক আছে। এই 7টি, তাহলে কয়টা আছে দেখো তো? আমি হিসেব করে ফেলছি কিন্তু 7টি হওয়ার কথা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টি হয়েছে। এই 7টি যে কোনো এক প্রকার হতে পারে, যে কোনো এক প্রকার হতে পারে, ঠিক আছে, যে কোনো এক প্রকার হতে পারে। এদের দেখো, এদের মধ্যে শুক্রবার হওয়ার অনুকূল ঘটনা দুটি, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের এখানে টোটাল দিন কটা বেড়েছিল? 7টা। আর অনুকূল ঘটনা ঘটাইছি কটা? 2টা। তাহলে কোশ্চেন বলছে এক অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? অতএব
53টি অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার ঘটনা। তাহলে দেখো তো ঘটনা ছিল 2টি, মোট সমষ্টি ছিল 7টি, তাহলে 2 ডিভাইডেড হচ্ছে 7। বুঝতে পারলো সবাই? পাবে না? দেখো তো অঙ্কটা আরেকবার। একটি অধিবর্ষে 366 দিন আছে, যার 52 সপ্তাহ 2 দিন। তাহলে 52 সপ্তাহে কিন্তু শুক্রবার 52টাই পড়বে, এটা তো বুঝো। এবং 52 সপ্তাহে কিন্তু 52টা শুক্রবার পড়বে, এটা তো সবাই বোঝো। আচ্ছা, এখন যার অনুকূল অবশিষ্ট 2 দিন থাকবে, যে 2 দিনকে আমি হিসেব করা হয়েছে বৃহস্পতিবার শুক্রবার, শুক্রবার শনিবার, শনিবার রবিবার, রবি সোম, সোম মঙ্গল, মঙ্গল বুধ, বুধ বৃহস্পতি। তাহলে এই যে 7টি আসছে, দেখো তো 1 2 3 4 5 6 7, এই 7টির যে কোনো একটা প্রকার হতে পারে। আর শুক্রবার হওয়ার অনুকূল ঘটনা হবে তাহলে 2টি। তাহলে 53টি শুক্রবার হওয়ার ঘটনা, তাহলে 2 ডিভাইডেড ঘটনা ছিল 2টি, মোট সমষ্টি 7টি, তাহলে 2 ডিভাইডেড 7, তাহলে অ্যান্সার হবে 2 ডিভাইডেড 7। তাহলে অধিবর্ষে 53টি শুক্রবার হওয়ার ঘটনা 2/7, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম? 8, এবার একটা মজার অঙ্ক আসছে। অঙ্কটা অনেক ইন্টারেস্টিং অঙ্ক, যে প্রবাবিলিটি শব্দটির বর্ণগুলো একত্র নিয়ে সাজালে প্রথম ও শেষ স্থানে প্রথম অথবা শেষে বি থাকার সম্ভাবনা নির্ণয় করো। আবার দেখো, প্রবাবিলিটি অনেক একটা মজার অঙ্ক কিন্তু অঙ্কটা, ঠিক আছে? প্রবাবিলিটি শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে সাজালে প্রথম ও শেষে বি থাকার সম্ভাব্যতা নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা তুমি কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, যেটা প্রথম পত্র বইয়ের 5ম অধ্যায় আছে, পারমুটেশনের মধ্যে আছে, ওখানেও কিন্তু তুমি পেয়ে যাওয়া। তো চলো আমরা অঙ্কটা সলভে আসি। সলিউশন। আচ্ছা দেখো তো, অঙ্কটা সালে আসছে। আচ্ছা, সালে আসছে, সাল সংখ্যাটা আমার জানা নেই, তবে অঙ্ক শুরু করে দিই আর কি। আচ্ছা, সলিউশন, আমরা প্রবাবিলিটি, তাহলে লিখবো শূন্য ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, প্রবাবিলিটি আচ্ছা, প্রবাবিলিটি, এখানে টোটাল কয়টা সংখ্যা আছে? ঠিক আছে, বর্ণ আছে। প্রবাবিলিটি শব্দটি কয়টি বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার প্রবাবিলিটি শব্দটিতে মোট কয়টি বর্ণ আছে? 11টি বর্ণ আছে, ঠিক আছে? আমি 11টি বর্ণ লিখে নিছি। এদের মধ্যে দেখো তো রিপিট সংখ্যা কয়বার আছে? এদের মধ্যে রিপিট সংখ্যা বা বারবার সংখ্যা আছে। এদের মধ্যে দেখো তো কয়বার আছে বারবার? কি কি আছে? দেখো, বি আছে 2 বার, এবং আই আছে কয়বার? 2 বার রিপিট আছে। তাহলে এদের মধ্যে কি আছে? বি 2 বার, আই 2 বার, এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। বাকিগুলো কি লিখবো? ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এখানে যা যা ঘটাইছে আমরা সেই জিনিসটা এখানে লিখে ফেললাম, যে প্রবাবিলিটি শব্দটিতে মোট 11টি বর্ণ আছে, এদের মধ্যে বি আছে 2 বার, আই আছে 2 বার, বাকিগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তাহলে অতএব সবগুলো বর্ণ একত্রে নিয়ে সাজানো সংখ্যা, আচ্ছা তাহলে দেখো, আমাদের এখানে টোটাল বর্ণ আছে কয়টি? 11। তাহলে আমি লিখবো এখানে 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 11 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 11 যে বর্ণ দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, এর মধ্যে কোন সংখ্যাগুলো রিপিট আসে, যে সংখ্যাগুলো রিপিট আসবে সেই সংখ্যাগুলো ভাগ হবে। তাহলে দেখো, বি আসে রিপিট 2 বার, আমি তাহলে ভাগ লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। এখানে আই আসে 2 বার রিপিট, তাহলে আমি লিখবো আই লিখবো কত? 2 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে 3 বার আসতো তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হতো। যদি বি 4 বার আসতো এখানে কি হতো? ভাগ 4 ফ্যাক্টোরিয়াল হতো। বুঝতে পারছো সবাই? তাহলে তুমি এটাকে একটু ক্যালকুলেশন করবা, এত উপায়ে আমরা পাইতে পারি, ঠিক আছে? এত উপায়ে আমরা সাজাতে পারি, ঠিক আছে? এবং কোশ্চেনে বলছে, দেখো কোশ্চেন পড়ো, কোশ্চেন কি বলছে? প্রথম ও শেষে বি থাকার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে, দেখো প্রথম এবং শেষে বি থাকার
এখন একটি কোশ্চেন আছে, দেখো প্রথম ও শেষে বি থাকার সম্ভাবনা কত। আচ্ছা, কোনো কোশ্চেনে যদি প্রথম এবং শেষে কোনো সংখ্যা থাকতে বলে, তাহলে মোট সমষ্টি থেকে ওই সংখ্যাটা একবার বাদ দিয়ে দিবা। আগে প্রথমত কাজ এটা হবে। তাহলে বি, তাহলে প্রথম ও শেষে বি থাকতে বলছে, তাহলে আমি লিখব প্রথম ও শেষে, প্রথম ও শেষ স্থানে বা শেষে একই কথা বি, বি থাকে, বি থাকলে, তাহলে দেখো তো প্রথম ও শেষে বি থাকলে, তাহলে বি সংখ্যা ছিল কয়টা বলো দেখি তো, বি কয়বার ছিল, 2 বার। তাহলে মোট সমষ্টি থেকে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, তাহলে তো বি কাহিনী বাদ নাই। আমি 9টার মধ্যে সাজাচ্ছি আগে, তাহলে 9টার মধ্যে আই আছে 2 বার, তাহলে আমি এখানে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল সমান, তাহলে দেখো 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা একটু ক্যালকুলেশন করবা। 9 বাই 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে ক্যালকুলেশন করলে মানটা আমি পাবো 18, 14, 44। এত উপায়ে সাজানো যায়, এত উপায়ে সাজানো যায়, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো বি, এই যে প্রথম ও শেষ স্থানে বি থাকার সম্ভাবনা, অতএব প্রথম ও শেষে বি থাকার সম্ভাবনা, সম্ভাবনা। আচ্ছা, মোট সমষ্টি ছিল এটা, তাহলে আমি ভাগ লিখবো 997920। আর দেখো প্রথম ও শেষে বি থাকার যে ঘটনা বা সাধারণ সংখ্যা ছিল এটা 1440, এটা ওকে। তুমি এখন নর্মালি কাটাকাটি করবা, কাটাকাটি করো, কাটাকাটি করলে কত পাবো দেখো 55 পাবা, তাহলে এটা হবে অ্যান্সার। তার মানে প্রবাবিলিটি শব্দটি বর্ণগুলো একত্রে নিয়ে সাজানো সংখ্যা, ঠিক আছে, সাজালে প্রথম ও শেষ স্থানে বি থাকার সম্ভাবনা হবে 1/55, ঠিক আছে, পাবে না সবাই, ওকে। এবার দেখো নেক্সট নাম্বার, একটা মজার অঙ্ক, যে টেকনোলজি শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে সাজালে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকার সম্ভাবনা কত। এটা কিন্তু মূলত পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, অর্থাৎ পারমুটেশন অধ্যায়ে কিন্তু তুমি পাবা, ওকে, এখানে শিখে নাও। দেখো সলিউশন আসো, টেকনোলজি লক্ষ্য রাখো, ছোট হাতের বড় হাতের হবে, টেকনোলজি, টেকনোলজি শব্দটিতে কয়টি বর্ণ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে তুমি লিখে ফেলো এত শব্দটিতে মোট 10টি বর্ণ আছে, ঠিক আছে, টেকনোলজি শব্দটিতে মোট 10টি বর্ণ আছে। এর মধ্যে ডাবল আছে কোনটা দেখো তো, ডাবল আছে ও, এদের মধ্যে ও 2 বার, এবং বাকি শব্দগুলো ভিন্ন ভিন্ন, বাকিগুলো ভিন্ন ভিন্ন, ঠিক আছে, বাকিগুলো ভিন্ন ভিন্ন বা বাকি শব্দগুলো ভিন্ন ভিন্ন, যেহেতু শব্দটি একবার লিখে ফেলেছি লিখলাম বাকিগুলো ভিন্ন ভিন্ন। তাহলে আমি এই যে সবগুলো বর্ণ আছে নিয়ে একত্রে সাধারণ সংখ্যা বের করবো ফার্স্ট টাইম, অতএব সবগুলো বর্ণ, সবগুলো বর্ণ একত্রে সাজানো সংখ্যা, তাহলে দেখো তো এখানে টোটাল বর্ণ আছে কয়টি, 10টি, এই যে 10টি হিসেব করেছি, তাহলে আমি 10 ফ্যাক্টোরিয়াল লিখবো। এর মধ্যে রেপিড সংখ্যা ছিল ও, কয়বার ছিল 2 বার, ডিভাইডেড কি লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবা, ঠিক আছে, ক্যালকুলেশন করলে এত উপায় আসবে, এত উপায়। তাহলে আমি দেখো সবগুলো বর্ণ একত্রে সাজালে এই যে 10 ফ্যাক্টোরিয়াল এবং রেপিড সংখ্যা ছিল 2টি, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেশন করলে এত উপায় আমি প্রথমত সাজাতে পারি, ঠিক আছে। এবং এখন দেখো আমাকে কিন্তু কোশ্চেনে বলছে, কি বলছে দেখো তো, স্বরবর্ণগুলোকে পাশাপাশি রেখে, যখন তোমাকে স্বরবর্ণগুলোকে পাশাপাশি কি বলছে, স্বরবর্ণকে পাশাপাশি থাকার সম্ভাবনা বের করতে হবে, তখন তুমি কি করবে, ওই স্বরবর্ণ যে থাকবে সেই স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, আগে স্বরবর্ণগুলোর মধ্যে তারপর নিজেদের মধ্যে সাজানো সংখ্যাটা বের করতে হবে। বা যখন তোমাকে স্বরবর্ণগুলো পাশাপাশি থেকে ক্যালকুলেশন করতে বলবে,
কারণ এই স্বরবর্ণগুলো টোটালকে একটি বর্ণ মনে করে আগে ক্যালকুলেশন করতে হবে। তারপর তোমাকে স্বরবর্ণগুলোর মধ্যে নিজেদের মধ্যে সাধারণ সংখ্যা বের করতে হবে। যে দুটোর গুণফল হবে এটা হবে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকা, তারপর সম্ভাবনা টানতে হবে। বুঝতে পারলা কি সবাই? তাহলে দেখো আমরা বুঝে দিচ্ছি। এবং স্বরবর্ণ গুলোকে একটি বর্ণ মনে করলে, একটি বর্ণ মনে করলে মোট বর্ণ, দেখো তো এখানে স্বরবর্ণ কয়টি আছে? ঠিক আছে, ভাওয়েল এ ই আই ও ইউ, 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 এটা স্বরবর্ণ। তাহলে এখানের মধ্যে স্বরবর্ণ আছে, দেখো তো কোনটি আছে? ও আছে, ও আছে, আর কি আছে এখানে? ই আছে, তিনটা আছে স্বরবর্ণ। তাহলে তিনটিকে আমাকে একটি বর্ণ মনে করতে হবে। তাহলে তিনটিকে একটি বর্ণ মনে করো, তার মোট বর্ণ সংখ্যা ছিল 10টি। তাহলে 10, ঠিক আছে, মাইনাস 3 প্লাস 1, তাহলে 10টি বর্ণের মধ্যে 10টি বর্ণ আছে টোটাল, 3টি বর্ণকে আমি একটি বর্ণ মনে করেছি। তাহলে হিসাব করো তো কি, 10 থেকে 3 বিয়োগ করলে 7 যোগ 1 8, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। কারণ কি, দেখো যখন আমরা ও ও ই অর্থাৎ ও ও ই আমরা একটি বর্ণ মনে করেছি, তাহলে বাকি সকল বর্ণ কিন্তু ভিন্ন ভিন্ন আছে, কোনো রিপিট নাই, কারণ এটা তো একটি বর্ণ। তার মানে কোনো রিপিট নাই, মানে যা আছে ওটাই সরাসরি ফ্যাক্টোরিয়াল হবে, 8 ফ্যাক্টোরিয়াল। তো আমরা একটি বর্ণ মনে করেছি, এখন এই স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজাতে হবে। স্বরবর্ণ, স্বরবর্ণ কত ছিল? 3টি ছিল। তাহলে স্বরবর্ণ কি ছিল? ই ও ও, 3টিকে নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, নিজেদের মধ্যে সাজানো সংখ্যা। তাহলে দেখো তো এখানে টোটাল বর্ণ ছিল 3টি, তাহলে আমি এখানে লিখবো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, রিপিট ছিল 2বার, আমি লিখবো হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা যদি এই দুটা মান গুণ করে দেই তাহলে পাশাপাশি সংখ্যা বের হবে। ঠিক আছে, অতএব স্বরবর্ণগুলো পাশাপাশি পাশাপাশি থাকার ঘটনা, তাহলে দুইটা গুণ করে দাও, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল গুণন 8 ফ্যাক্টোরিয়াল। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে দেখো এটাকে ক্যালকুলেশন করে এত উপায়ে আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে সম্ভাবনা, অতএব একবারই লেখি সম্ভাবনা। ঠিক আছে, সম্ভাবনা কি? সম্ভাবনা স্বরবর্ণগুলো পাশাপাশি থাকার সম্ভাবনা। ঠিক আছে, তুমি লিখবা স্বরবর্ণগুলোকে পাশাপাশি থাকার সম্ভাবনা। তাহলে মোট সমষ্টি ছিল কত? দেখো তো মোট সমষ্টি ছিল কোনটা? এই যে এটা, এটা হবে ডিভাইডেড 181414400, আর এখানে আমাদের পাশাপাশি থাকার সম্ভাবনা ছিল কত? 12960। পাশাপাশি থাকার এত উপায় থাকতে পারে, তাহলে আমি ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 1/15 এত উপায়। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলা কি সবাই? এটা 1/15 আসবে। ওকে, তার মানে তোমাকে কোনো কিছু যদি পাশাপাশি থাকতে বলে আগে মোট নমুনা ক্ষেত্রটা বার করবা, মোট সমষ্টি কয়টি আছে, রিপিট সংখ্যা থাকলে ভাগ করবা, ভাগ করে যেটা হবে সেটা। স্বরবর্ণ কয়টি আছে, যে কয়টা থাকবে সেটাকে একটি বর্ণ মনে করতে হবে, করে মোট সাধারণ সংখ্যা বের করতে হবে, এবং স্বরবর্ণগুলোর মধ্যে নিজেদের মধ্যে সাধারণ সংখ্যা বের করতে হবে। তাহলে ওই যে সাজানো সংখ্যাটা বের করছো আর নিজেদের মধ্যে সাজানো সংখ্যা, এই দুটো তুমি গুণ করবা, তাহলে পাশাপাশি থাকার সম্ভাবনার ঘটনা বের হবে। তাহলে মোট সম্ভাবনা, আচ্ছা মোট ঘটনা ঘটবে উপরে, মোট সমষ্টি থাকবে নিচে, কাটাকাটি করে যেতে হবে, এটা হবে এটার অ্যান্সার। বুঝতে পারলা কি সবাই? ওকে, আচ্ছা আমরা নেক্সট ক্লাস আমরা আলোচনা করব প্রবাবিলিটি ট্রি সম্পর্কে। এই প্যাটার্নে যত ম্যাথ আছে এখানে করানো হবে। ঠিক আছে।